সিউড়ি বাস স্ট্যান্ডে বাংলা পক্ষর সভা। আজকে জন্মাষ্টমীর দিন। গতকাল ভারতের স্বাধীনতা দিবস ছিল। আপনারা সকলেই জানেন, শুনছেন, ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রমণ করা হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে, অনেকে বলছে মুসলমানকে আক্রমণ করা হচ্ছে। হিন্দুদের কোনো চাপ নেই। আসলে হিন্দু মুসলমান যেই হোক, বাঙালি বলে আক্রমণ করা হচ্ছে। হিন্দু বা মুসলমান কারো ছাড় নেই। যেমন আমির শেখকে, মালদার আমির শেখকে বাংলাদেশে ছুঁড়ে ফেলেছিল রাজস্থান সরকার গ্রেপ্তার করার পর বিএসএফকে দিয়ে। 1941 সালের কাগজ ছিল, তাকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে বিএসএফ এবং ভারত সরকার, কারণ কোর্টে মামলা হয়েছিল। 1941 সালের কাগজ ছিল। বীরভূমের আরো একজন সুইটি খাতুন, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে সুজন সরকার হিন্দু বলে বাঁচেনি, ওড়িশায় মেরে রক্তাক্ত করা হয়েছে। দেবাশিস দাস চুচুড়ার হুগলির, তাকে মেরে ডিটেনশন ক্যাম্পে অত্যাচার করা হয়েছে। আমাদের বাঙালি নাথুরাম বিশ্বাসকে হরিয়ানা সরকার অত্যাচার করেছে। মহারাষ্ট্র সরকার দক্ষিণ 24 পরগনার বাবাই সর্দারকে মহারাষ্ট্রের নাগপুর জেলে বন্দি করে অত্যাচার করেছে। বাবাই সরকার হিন্দু, আরএসএস করত, বিজেপি করত, তারপরেও ছাড়া পায়নি। অর্থাৎ হিন্দু হোক, মুসলমান হোক, যে দলই করুক, যে বর্ণেরই হোক, বাংলায় কথা বললে ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে। যারা হয়তো বিজেপি করেন, তারা আপনাকে বোঝাচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা। এখানে এমন একজন আছেন যে নিজের চোখে রোহিঙ্গা দেখেছেন, চলে আসবেন, আমরা সেই রোহিঙ্গাকে জেলে নিয়ে যাব। রোহিঙ্গা আপনি দেখেননি, তাও সারাক্ষণ রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা। আসলে বাঙালিকে মারছে, বলছে রোহিঙ্গাকে মারছে। আসলে বিজেপি বাঙালিকে ভুল বুঝিয়ে হিন্দু বাঙালিকে বলছে তোমাদের কোনো চাপ নেই, কিন্তু বিজেপি করা কট্টর ছেলে, ঘটি ছেলে, তাকে মহারাষ্ট্রের জেলে নাগপুরে বন্দি করে অত্যাচার করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘটি ছেলে, তাকে গুজরাটের পুলিশ বাংলাদেশি বলে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়ে বুটে লাঠি মেরে পিঠ ফাটিয়ে দিয়েছে, সেও বিজেপি করত। তাই সত্য বুঝুন, বাঙালি বলে আমরা আক্রান্ত, হিন্দু মুসলমান বলে নই। হিন্দুও ছাড় পাচ্ছে না, মুসলমানও ছাড় পাচ্ছে না। হাজারখানা হিন্দুর নাম বলে দিতে পারি। এবং সেই একই জিনিস দেখলাম সিউড়ি স্টেশনে, সিউড়ি রেল স্টেশনে বাঙালি দাদা আলমদা, বীরভূমের ভূমিপুত্র, বাংলা ভাষায় পরিষেবা চেয়েছিল। সেখানকার হিন্দিভাষী কর্মী ভার্মাজি সারা জীবন রানীগঞ্জে চাকরি করেছে, তারপর এখন সে সিউড়িতে আছে। একটা শব্দ বাংলা জানে না, সারা জীবন বাংলায় চাকরি করছে, করে খাচ্ছে, একটা শব্দ বাংলা জানে না। তাকে আলমদা বাংলায় বলতে বলেছিল বলে বলছে আমি হিন্দুস্তানি আছি, বাংলা বলবো না। তাহলে কি আলমদা বাংলাদেশি, পাকিস্তানি, বাঙালি বাংলাদেশি? বাংলায় চাকরি করবে, পরিষেবা দিচ্ছে রেল,
সেখানে বাংলা কেন দেবে না? রেল স্টেশনে, ব্যাংকে, পোস্ট অফিসে, যেখানে যেখানে আপনি পরিষেবা নিতে যান, স্পষ্ট করে জোরে বলুন, বাংলায় কথা বলতে হবে, বাংলায় সার্ভিস দিতে হবে। কারণ কাজটা বাংলার মাটিতে, এখানকার মূল ভাষা হলো বাংলা, হিন্দি নয়। আমরা গেছিলাম, ওই বীর হিন্দিভাষীকে এমন টাইট দেওয়া হয়েছে, হাত জোর করে বাঙালির কাছে কুই 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 করে ক্ষমা চেয়েছে। এমন ভয় দেখানো হবে, আগামীতে বাঙালিকে হিন্দি বলো, বাংলা নেই চলেগা, এসব বলার সাহস পাবে না। আমরা বাংলা পক্ষের তরফে সিউড়ি, বোলপুর, রামপুরহাট, সাঁইথিয়া সব বাঙালিকে বলতে চাই, নিজের মাতৃভাষায় অধিকার বুঝে নিন। বাঙালি আজ আক্রান্ত, ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি ঐক্যবদ্ধ হন। আমাদের বাঙালি হিসাবে জেগে উঠতে হবে। গতকাল ভারতের স্বাধীনতা দিবস ছিল। বাঙালি রক্তে স্বাধীন ভারত, বাঙালি বিপ্লবীরা রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে। ভারতের সেনায় পাঞ্জাব রেজিমেন্ট, রাজপুত রেজিমেন্ট, গাড়োয়াল রেজিমেন্ট, বিহার রেজিমেন্ট, মাদ্রাস রেজিমেন্ট, শিখ রেজিমেন্ট, গোর্খা সব আছে। যে বাঙালি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিল, সেই বীর বাঙালি সুভাষ চন্দ্র বসু এবং রাসবিহারী বসু ইন্ডিয়ান আর্মি তৈরি করে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন। সেই সুভাষ চন্দ্র বসুর জাতির কোন রেজিমেন্ট ভারতীয় সেনায় নেই। ভারত রাষ্ট্রে বিজেপি সরকার বাঙালিকে ঘৃণা করে। কেন্দ্রীয় বিজেপি নেতারা বলছে হিন্দি কোনো ভাষাই নয়, এই বাংলা কোনো ভাষাই নয়। বাংলা ভাষাকে অপমান করছে, আপনার আমার ভাষাকে অপমান করছে। আচ্ছা, বাংলা বললে যদি বাংলাদেশি হয়, পাকিস্তানেও হিন্দি বলে, তাহলে যে হিন্দি কথা বলবে সে তাহলে পাকিস্তানি? মাছ খেলে যদি কেউ বাংলাদেশি হয়, যে রুটি খাবে সে তাহলে পাকিস্তানি? বাঙালিকে আক্রমণ বন্ধ করতে হবে। এবং গতকাল কেন্দ্র সরকার স্বাধীনতা দিবসের একটা পোস্টার বের করেছে। ভারতের পতাকার উপরে ব্রিটিশের কাছে ক্ষমা স্বীকার করা, মুচলেখা দেওয়া সাভারকারের নাম সবার উপরে, তারপর গান্ধীজি, তারপর ভগৎ সিং, নিচে কোণে সুভাষ চন্দ্র বসু। এরা বাঙালিকে এতটা ঘেন্না করে, যার জন্য স্বাধীনতা দিবস এসছে তার সম্মান সবার নিচে। আজকে ব্রিটিশকে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছে, তার নাম ভারতের পতাকার উপরে তার ছবি। ভাবুন, ভারতের রাষ্ট্র পতাকার উপরে সাভারকারের ছবি। আর বিহারের লোক, ঝাড়খণ্ডের লোক, না বীরভূমের লোক? আমরা চাই বীরভূমের লোক কাজ করবে, আমরা চাই বাংলার লোক কাজ করবে। মুখে বাংলা বাংলা করলে হবে না, আসলে বাংলা ভাষাকে সম্মান করতে হবে। রাজ্য সরকারে আছো, স্কুলে বাংলা বাধ্যতামূলক করো। সমস্ত রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক করতে হবে, হিন্দি উর্দু চলবে না। পানাগড় এখান থেকে কদ্দূর? পানাগড়ে বড় বড় ফ্যাক্টরি হচ্ছে, সব বিহার ইউপির লোক কাজ করছে, বাঙালি নেই। পান্নবেশ্বর, উগড়া, ঝাড়িয়া, কাকসা, রানীগঞ্জ, অন্ডল, জামুরিয়া, দুর্গাপুর চলে গেলেন সব বিহারি, সব ঝাড়খণ্ড ইউপির লোক। বাঙালিকে নিচ্ছে না। রাজ্য সরকারের দায়িত্ব বাঙালিকে এখানে চাকরি কাজ দিতে হবে। এখানে বিহারি ইউপির লোকজন 2.5 কোটি আছে, এখানে কাজ না পেয়ে
বাঙালি অন্য রাজ্যে যাচ্ছে, বাংলাদেশি বলে মার খাচ্ছে, বাংলাদেশে ছুড়ে ফেলা হচ্ছে, বাংলাদেশি বলে আক্রমণ করে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হচ্ছে। এই জিনিস চলতে পারে না। বিজেপি বাঙালির যেমন ক্ষতি করছে, তৃণমূলকে বাংলা ভাষার কথা বলতে হলে বাঙালিকে চাকরি দিতে হবে। সমস্ত শিল্পাঞ্চলে, সমস্ত জায়গায় বাঙালিকে আগে কাজ দিতে হবে। এটা আমাদের স্পষ্ট দাবি। ভূমিপুত্র সংরক্ষণ চাই আমরা। দেউচাবাচামি হোক, রামপুরহাট হোক, পাথরচাপড়ি, দুবরাজপুরের পাথর খাদান হোক, পানাগড়, দুর্গাপুর, কাকসা, আসানসোল, দুর্গাপুর, হলদিয়া, খড়গপুর, হাওড়া, হুগলি শিল্পাঞ্চল হোক, আগে আমাদের ছেলের কাজ চাই, বাঙালির কাজ চাই। স্পষ্ট কথা। এবং মা দুর্গার পুজো আসছে, প্রচুর ব্যবসা হয়। অবাঙালিরা বাঙালির দোকান থেকে কেনে না, নিজের দাঁত ভাইয়ের দোকান থেকে কেনে। দুর্গা পুজোর সময় বাঙালির দোকান থেকে কিনুন। টাকাটা অন্য রাজ্যে যাবে না, এখানে থাকবে। এখানকার ইকোনমি উন্নত হবে। বাঙালি ব্যবসায়ীর লাভ হলে সে ভালো মাছ কিনবে, মাছের ব্যবসায়ীর লাভ। সে ভালো টিউশন টিচার রাখবে, এখানকার ছেলে মেয়ের লাভ। এখানে টাকা ঘুরবে। মারোয়ারির থেকে কিনলে রাজস্থানে টাকা যাবে, বাঙালির থেকে কিনলে এখানে টাকা ঘুরবে। তাই বাঙালি হয়ে বাঙালির দোকান থেকে কিনুন। কোন মারোয়ারি বাঙালি দোকান থেকে কেনে না। একটা পিন কিনলেও মারোয়ারির দোকানে যায়। খবর নিন। একটা গল্প বলি। নিউ টাউনে, কলকাতার একটা বাঙালি এলাকায় আমি থাকতাম। একটা সেলুন, বাঙালি সেলুন ছিল, একটাই ছিল ওখানটায়। তার দোকানে বাঙালি বিহারি সবাই চুল কাটতে আসে। 2 মাস পরে ওখানে একটা বিহারি সেলুন ওরা খুললো। আমি দোকানে গেছি, জানি না। আমি বললাম, তোমার দোকানে ভিড় নেই শনিবার, কি ব্যাপার? যবে থেকে বিহারি দোকানটা খুলেছে, একটা বিহারিও আমার দোকানে চুল কাটতে আসে না। এটাই হলো জাতির প্রেম। ওরা নিজেদের মধ্যে এটা করলে আমরা করবো না কেন? এটা আমাদের লাভ, প্রতিটা বাঙালির লাভ। নিজের জাতির জন্য গর্ব করুন, একে অপরের পাশে থাকুন, বাংলা ভাষার কথা বলুন। বাঙালির কাজ চান, বাঙালির চাকরি চান, এবং বাঙালি হিসাবে জেগে উঠুন। ধর্ম নির্বিশেষে বাংলা পক্ষ সকলের কাছে এই আবেদন জানায়, এই আহ্বান জানায়। জামাই ষষ্ঠী বলে, জন্মাষ্টমী বলে আজকে মাইক পাওয়া যায়নি। অনেক কষ্ট করে এই সভাটা করতে হচ্ছে। অনেক মাইক লাগানোর চেষ্টা করে প্রচুর বাঙালির কাছে পৌঁছাতে চেয়েছিলাম। জন্মাষ্টমীর দিন মাইক পাওয়া যায়নি, তাই 2টো মাইক লাগিয়ে করতে হচ্ছে। সিউড়ি স্টেশনে বাঙালিকে যে অপমান করেছিল তাকে হাত জোর করে আমরা ক্ষমা চাইয়েছি। এবং বাঙালি হিসাবে জাগবেন, বাঙালির পাশে রাখবেন, বাঙালি হিসাবে গর্জন করবেন। আমরা বীর সুভাষের জাতি, আমরা গর্বিত বাঙালি। আমরা ভারত স্বাধীন করেছি, এই ভারতে মালিক হয়ে থাকবো, চাকর হয়ে না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এরপর বক্তব্য রাখবেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক, যাকে আপনারা টিভিতে দেখেন, ইংরেজি বাংলা নানা নিউজে দেখেন, এবং যার নেতৃত্বে ভারতে বাঙালি ঘুরে বেড়াচ্ছে, অধ্যাপক গৌরব চট্টোপাধ্যায়। জয় বাংলা। সিউড়িতে এটা আমার প্রথম আসা নয়, কিন্তু সিউড়িতে এটা আমার প্রথম সভা। এবং এসে যে লোকেশনে সভাটা হচ্ছে, সত্যি বলছি ভাই, আমার মনটা ভরে গেছে। আমি এইখান থেকে একটা ফটো তুলেছি, অলরেডি পোস্ট করে দিয়েছি আমি। এইখানে এটা বাঙালি শহর, কি ঠিক কিনা? বাঙালির জেলা, সেখানে বাঙালির মহানায়ক চোখের সামনে।
তার তলায় বাঙালি ব্যবসায়ী কোম্পানি, আর তার কাছাকাছি বাঙালির পতাকা। দারুণ লাগলো আমার, প্রেমটা দেখে নিও। এরকমই তো হবার কথা, এরকমই তো হবার কথা। এই যে কথাটা শুনে বেশ ভালো লাগলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যখন একটা জায়গায় সভা করতে আসি তখন বুঝতে পারবে সেই জায়গায় বাঙালির জন্য সবকিছু ভালো নেই। সেই জায়গায় বাঙালির জন্য সবকিছু ভালো নেই বলেই আমরা সভা করতে আসি। আচ্ছা, রাহুল সিংহের নাম শুনেছ? এই বীরভূম জেলার নলহাটির রাহুল সিংহ, তার দুটো কান কেটে নিয়েছে মহারাষ্ট্রে, বিজেপি শাসিত মহারাষ্ট্রে। সে বাঙালি ছেলে বলে, পরিযায়ী শ্রমিক। তোমরা আমির শেখের নাম শুনেছ? আমির শেখ মালদার ছেলে, কালিয়াচকের। 1941 সাল থেকে দলিল আছে তাদের, পর্চা দলিল 40-এর দশক, 80-র দশক, 70-এর দশক, 60-এর দশক, বার্থ সার্টিফিকেট সব আছে। রাজস্থানে কাজ করতে গেছিল, বিদেশি রোহিঙ্গা মোহিঙ্গা এইসব বলে 2 মাস রেখে দিয়েছিল, পুলিশকে সব পাঠানো হয়েছিল। তারপরে তাকে বিএসএফ কে হ্যান্ড ওভার করে, পেলোডারে করে বাংলাদেশে ছুড়ে ফেলে দেয়। কুকুর বেড়ালের মতো ফেলে দেয়নি, কুকুর বেড়ালের লাশের মতো ফেলে দিয়েছে। এবং তারপরে যখন আমরা যাই আমির শেখের বাবার সঙ্গে দেখা করতে তার বাড়ির সামনে, তখন সেই ঘটনা ভাইরাল হয়, লাখ লাখ লোকে জানে, চাপ পড়তে শুরু করে। তারপরে তার বাবা কোর্টে কেস করে, এই গতকালকার খবর, বিএসএফ যে কিনা তাকে ছুড়ে বাংলাদেশে ফেলে দিয়েছিল, সেই বিএসএফ এর সঙ্গে আবার বাংলাদেশের বর্ডার পুলিশ যারা হেভি বন্ধু, ঠিক আছে, তাই না, তাদেরকে বলে আবার এনেছে, করে বসিরহাট পুলিশের কাছে হ্যান্ডওভার করেছে। আর তারপরে বিএসএফ বলছে ও রাজস্থান থেকে বেড়াতে বেড়াতে বাংলাদেশে ঢুকে গেছিল, আমরা জানি না। ভাবো ভাবো, মানে আমরা জানি, আমরা নেই। এবং যাকে ফেরত নিল, তার মানে তাকে যখন ছুড়ে ফেলেছিল, একজন ভারতীয় নাগরিককে ছুড়ে ফেলেছিল, তাই না? তারা আগে আরো 5 জনকে করেছে। এই বীরভূম জেলারই বোধ হয় রহিমা বিবি, সুইটি খাতুন, 8 মাসটা পেটে বাচ্চা রয়েছে, 8 মাসের, আরো গেরি গেরি আছে দেখলাম। এই পুরো অবস্থায় অনেকে হয়তো এর মধ্যে ক্যালকুলেশন করছেন, কিন্তু রাহুল একটা বললি, আরে খাতুন আর আমির শেখ তো দুটো বলে দিলি। দক্ষিণ 24 পরগনার বাবাই সর্দার আরএসএস করত, আমি, ঠিক আছে, 350 বছরের যে দুর্গা পুজো হয় আমাদের দেশের বাড়িতে হুগলি জেলায়, আমি তার সেবায়ত। আমি যেহেতু বাঙালির কথা বলি, তার কাছে আমরা সব কেউ কিচ্ছু, আমরা নাকি সব কেউ না, ওই হিন্দু, ঠিক আছে। আমার বুকে নাথুরাম এই পোস্ট করত। আরএসএস এর হেডকোয়ার্টার নাগপুর, সেখান থেকে কোর্স করে এসেছিল, কোথাও আছে এইচএস, বিএ, এমএ, ও এমএ পাস, বুঝতে পেরেছ তো? ভগবানের কি লীলা, সে মহারাষ্ট্রে কাজ করতে গেল,
তাকে বিদেশি বলে ওই নাগপুরের ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হলো, কোনো আরএসএস এর কেউ যায়নি। ভাবো, তারপরে তাকে পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে, সেখানকার এমপি সকলে মিলে তাকে নিয়ে আসে। আবার বলি, তোমার পাশের জেলা মুর্শিদাবাদ, সেখানকার শামশেরগঞ্জ, সেখানকার সুজন সরকারের কথা। সুজন সরকার হাঁপানির রোগ বলে ভারী কাজ করতে পারে না, তাই ও প্লাস্টিক ফ্রি করে, প্লাস্টিকের মাল। উড়িষ্যায় গেছিল, ঢেঙ্কানাল বলে জায়গা, ঢেঙ্কানাল। সেখানে ও নিজের মতো সাইকেল পেছনে যে প্লাস্টিকের মাল ডাই করে নিয়ে যাচ্ছিল, দূরে ট্রাক্টর নিয়ে একজন, ট্রাক্টর বোধহয় সারাই করছিল নাকি করছিল, একজন উড়িয়া, সে তাকে বলে হয়তো ও ভেবেছে সাহায্য করতে যাচ্ছে, বাঙালি ছেলে সাহায্য করতে গেছে। আপনাদের মতো বাইরের লোক এলে বাইরে থেকে এসছে একটু সাহায্য করে দিই, গরিব মানুষ, গরিব আদমি হয়, তাই না? সাহায্য করতে গেছি। প্রথমে জিজ্ঞেস করেছে কোথাকার, কোন রাজ্যের, বলেছে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ শোনার পরে ইন্ডিয়ান না বাংলাদেশি? কথাটা বুঝুন। সে বলে ইন্ডিয়ান। তখন জিজ্ঞেস করে হিন্দু না মুসলমান? সে উত্তর দেয় হিন্দু। তখন তাকে বলে প্যান্ট খুলে দেখা। সকলের সামনে ভরা এরকম একখানা বাজারে সে ইতস্তত করছে, আপনিও ইতস্তত করবেন, এরকম ঘিরে ধরলে ইতস্তত করবেন তো। তখন তারা তাকে টেনে প্যান্ট খোলায় দেখার জন্য, কাটা না গোটা, দেখে যে গোটা, তো মিলল না। হিন্দু মিলে যাচ্ছে, তাতেও ছাড় নেই। তখন বলেছে হনুমান চালিসা পাঠ কর। আমরা তো মা রক্ষাকালীর সন্তান ভাই, হনুমান চালিসা পাঠ তো আমার মা বাড়িতে কখনো করেনি। লক্ষ্মীর পাঁচালি পড়েছে, মা মনসার আখ্যান পড়েছে, ধর্মরাজের গাজন হয়েছে, হনুমান চালিসা তো হয়নি। তাই জন্য ও বলতে পারে না কি হচ্ছে এখানে। তার জন্য তখন তাকে ওই ল্যাংটা অবস্থায় পিটতে থাকে। তারপরে একজন তার পাথর তোলে থেতলে মেরে দেওয়ার জন্য। তখন একজন এসে থামায়, ওর প্রাণ বাঁচাতে না, ওর কেস বাঁচাতে, প্রাণ বাঁচাতে না। কারণ ওপেন বাজারে হচ্ছিল তো, একটু ঝোপে ফোপে হলে হয়তো বডি ফেরত আসতো। সে ফিরে এসছে। দেবাশিস দাস, হুগলি জেলার ছেলে, চুচড়ো, আমার দেশের বাড়ি থেকে 5-6টা স্টেশন দূরে। তাকে আমরা পাশে নিয়ে সভা করেছি। পশ্চিম তাকেও বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যা থেকে পিটিয়ে ফেরত পাঠানো হয়। আমরা গেছি বাংলা পক্ষের তরফ থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলায় বুদ্ধদেব বারিকের বাড়িতে। সেখানে বুদ্ধদেব এবং তার আরো 20 জন বন্ধু একসাথে কাজ করতে গেছিল। তাদের পদবী বারিক, পদবী জানা, ঠিক আছে? তাদের পিঠে গুজরাট পুলিশের বুটের দাগ হয়ে গেছে, চলে এসছে। তার মানে আজকে ভারত জুড়ে বাংলা ভাষায় কথা বললে, যদি আপনি ওই কম্পিউটারে এসি
ঘরে কম্পিউটার না করো তাহলে কিন্তু তোমার রিস্ক আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে এসি ঘরে কম্পিউটার করাবেও রিস্ক আছে। কলকাতা থেকে বলে না ভাই, বনে আগুন লাগলে কিন্তু একটা গাছ জ্বলবে এরকম নয়, পুরো বন ছারখার করবে। ন্যাশনাল স্কেটিং চ্যাম্পিয়ন, স্কেটিং রোলার স্কেটিং যেগুলো হয়, বড়লোকি খেলা, তো সেই বড়লোকি খেলার অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ করতে বাচ্চাকে নিয়ে দিল্লি গেছিল, নয়ডা দিল্লি গেছিল। সেখানে হোটেল বুকিং করেছে অনলাইনে, গিয়ে বলে যে কোন স্টেট? ওয়েস্ট বেঙ্গল। তখন বলে দেব না। তখন বলে কেন? বলে বাংলাদেশি। তখন বলে না, আমি তো বাঙালি, আমি তো বাংলাদেশি না। তখন উত্তর দেয় ও একই হয়। এই মানসিকতাটাই প্রকাশ পেয়েছে যখন এই অমিত শাহ যে বাঙালিকে কাঙালি এবং উল্পোকা বলেছিল, সে তার আন্ডারে যে দিল্লি পুলিশ ডাইরেক্ট হোম মিনিস্ট্রির আন্ডারে, এখানে যেরকম পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্য সরকারের আন্ডারে, আপনার জানা দরকার যে দিল্লিটা ওরকম রাজ্য নয়। দিল্লির রাজ্য সরকারের আন্ডারে পুলিশ নয়, ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারের হোম মিনিস্ট্রির আন্ডারে। সেখানে বলেছে যে 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 বাংলাদেশি ভাষা, বাংলাদেশি ভাষা আবার কি ভাই? বাংলা ভাষা তো ভাই, তার মানে তোমার ভাষাটাকেই বিদেশি ঘোষণা করে দিয়েছে, ভাবো। এবং মাথায় রেখো, এই সবকিছু সেই জাতিকে নিয়ে করা হচ্ছে যে জাতি বাঙালির রক্তে স্বাধীন হয়েছে, যে ভারত বাঙালির রক্তে স্বাধীন করেছে যে জাতি, সেই জাতিকে নিয়ে করা হচ্ছে। যে জাতির এই মহানায়কটা না থাকলে বাংলা থেকে তো আমরা ব্রিটিশ উৎখাত করে দিতাম, কিন্তু ওই দিল্লিতে এখনো হয়তো ব্রিটিশ পতাকা উঠত। তাহলে কি আমাদের পূর্বপুরুষরা ভুল করেছিল? এটা জিজ্ঞেস করার সময় এসছে। এই যে ঘরের কে কি আমরা বনের মোষ তাড়িয়েছি, এখন যদি সে মোষগুলোই গুঁতোতে আসছে, তাহলে মোষের শিং ভাঙতে হবে, মোষের শিং ভাঙতে হবে। বুঝতে পেরেছেন তো? বাঙালি রেডি হও, রেডি হও। আজকে এই দূরের দূরের ঘটনা, নলহাটিয়া যদি দূরের মনে হয়, এই সিউড়ি রেল স্টেশনে নূর আলম, সিউড়ির বাসিন্দা, সে স্টেশনে টিকিট কাটতে গেছিল, টিকিট কাটতে গেছিল। আসুন, এখন আসুন, বাংলা পক্ষ একটা কথা বানিয়ে বানিয়ে বলে না, কারণ বাংলার বাস্তব এতটাই কঠোর যে আমাদের কিছুই বানিয়ে বলতে হয় না। এই নূর আলম, এই নূর আলম, সে রিজার্ভেশন কাউন্টারে টিকিট কাটতে গেছিল, ফর্ম জমা দিয়েছে, ভুল ত্রুটি কিছু একটা থেকে থাকবে বা কিছু, ওটা কি বলেছে ওদিকে যে বসছিল হিন্দিভাষী, বলেন না সিং ভাঙতে হবে, ওইসবই কিছু একটা। তো তখন সে বলে একটু বাংলায় বলুন। নূর আলমদার দোষ হচ্ছে যে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জেলায় সে বাংলায় বলুন এই পাপের কথাটা বলে ফেলেছে। এর উত্তরে সে বলে যে বাংলা নেই বলেগা, হিন্দুস্তানি হয়। মানে সে বোঝানোর চেষ্টা করছে ওরা তো হিন্দুস্তানি বলতে ভারতীয় বোঝে, মানে বাংলা বলবো না কারণ আমি ভারতীয়। অদ্ভুত কথা। তাহলে যারা বাংলা বলে তারা কি একই বিষ মাথার মধ্যে, আর এদেরকে মাইনে আমরা দেই। বিহার থেকে কেউ টিকিট কেটে ট্রেনে ওঠে না, কেউ টিকিট কেটে ট্রেনে ওঠে না। এসি কম্পার্টমেন্টে দেখবেন 300 জন যাচ্ছে, আপনার মনে হয় টিকিট কেটে উঠেছে? সবার অভিজ্ঞতা আছে। এবং কাগজ ছুঁড়ে ফেলে দেয়, তার হাত তখনও ভেতরে,
শাটার ডাউন করে দেয় হাতের ওপর, মানে ভেবে দেখুন ঘেন্নাটা। ওর নাম হচ্ছে ভার্মা। এর আগে ইস্টার্ন রেল বলে বারবার পশ্চিমবঙ্গেই চাকরি করেছে। তাকে আমরা গিয়ে যখন বাংলা পক্ষ গেল দেখা করালাম, প্রথমে আসছিল না, তারপরে গদগদ করতে করতে এলো। সে একটা বর্ণ বাংলা বলতে পারে না। পশ্চিমবঙ্গের মাটিতে সে সারা জীবন করে কমবে খেয়ে নিয়েছে। আমরা তাকে বাংলা বলালাম, ঠিক আছে, কারণ একটা কথা আছে যে চাপ দিলেই বাপ বলবে, চাপ দিলেই বাপ বলবে। আমরা তাকে বলালাম বাঙালির কাছে ক্ষমা চাই। আরেকটা কথাও বলালাম যে এরপরে আর কেউ যদি এই দোষটা করে তারা বাংলা পক্ষকে খবর দেবে। এখন কিন্তু ভাই বীরভূমের বাঙালি, সিউড়ির বাঙালি, তোমার কোনো ভয় নাই। সিউড়ি শহরে, বীরভূম জেলায় বাংলা পক্ষর বাদ ছাপ পতাকা উঠছে কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এটা হতোই, এটা হতোই। এই লড়াই কারুর বিরুদ্ধে না, এই জেলায় অনেকগুলো অর্থনৈতিক নতুন জায়গা চালু হচ্ছে। আপনারা দেখবেন তৃণমূল সরকার মাঝে মাঝেই বলে কেন আর সুজন সরকারকে উড়িষ্যা যেতে হচ্ছে কেন, এটার প্রশ্ন। যেখানে দেখবেন তৃণমূল যখন বলে প্রচুর কর্মসংস্থান হয়েছে, এটা সত্য কথা, কিন্তু তৃণমূল বলে না কাজগুলো কারা পেয়েছে। মানে বলছে যে বাগানে আম হয়েছে গাছে, কিন্তু যখন জিজ্ঞেস করা হয় যে আমার মালিক কটা আম খেতে পেলো, তার বাচ্চা কটা খেতে পেলো, তখন কোনো কথা নেই। আর বিরোধীরা কি বলে, আম গাছই নেই, আম গাছই নেই, আম তো পরের কথা। তৃণমূল বলছে শিল্প হয়েছে, প্রচুর কাজ হয়েছে। বিরোধীরা বলে শিল্প নেই, আরো শিল্প করো। তাহলে আমাদের এই ফাঁকড়া তো ধরতে হবে। এই গল্পটা কি? এই গল্পটা হলো শিল্প হয়েছে, বাঙালি কাজ পায়নি, বাঙালি কাজ পায়নি। আপনি যদি কলকাতা যান, কলকাতার দিকে রাস্তা ধরে যান, ডানকুনিতে লজিস্টিক সেক্টর, এখানে এত কথা বলো না ভাই, এখানে এত কথা বলো না। লজিস্টিক সেক্টর অন্তত 10 লাখ ইউপি, বিহার, ঝাড়খণ্ডের লোক কাজ করে, 5% বাঙালি নেই। এই যে দেখা যায় জ্যোতি হিন্দু হোটেল লেখা আছে, তো দেখতে পাচ্ছেন জ্যোতি হিন্দু হোটেল ডানকুনিতে তৈরি হয়ে গেছে, বিহারি হোটেল। জ্যোতি হিন্দু হোটেল বলা যাচ্ছে আমাদের বাঙালিদের। কার একটা হোটেল তৈরি হয়ে যায় যার ওখানে অনেক লোক আছে, ওইখানে কি আগে হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি ছিল না? আছে। তাহলে তার হোটেলে খাবে না কেন? কারণ ও নিজের মধ্যে টাকা রাখবে, ও নিজের মধ্যে টাকা রাখবে। এই যে কাকসা, এই যে পানাগড়, এই যে পাণ্ডবেশ্বর, এই যে আসানসোল, এই যে রানীগঞ্জ, এই যে বারাবণী, এখানে কারা কাজ করে? যদি তৃণমূল বলে প্রচুর শিল্প হয়েছে, সত্য কথা। আপনি পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক আপনি এনএইচ থেকেই দেখতে পাবেন, এটা 10 বছর আগে ছিল না, সত্য কথা। তাহলে তৃণমূল এত অব্দি সত্যি কথা বলেছে।
তারপরে এই যে সুন্দর কথা বলে ফিতে কাটার সময়, এর ফলে এলাকার মানুষের প্রচুর কর্মসংস্থান হবে, বলে তো, বলে কিনা? আমরা বাংলা পক্ষ থেকে ভেতরে দেখতে গেছিলাম এলাকার মানুষের কিরকম কর্মসংস্থান হয়েছে। দেখলাম টাকা পাঠানোর জন্য পিওএস খুলেছে, হিন্দিতে লেখা, দেশ বলি দেশে টাকা পাঠাবে। আর তার পাশে সকালের ব্রেকফাস্টের জন্য লিট্টির দোকান খোলা হয়েছে। আর সেখানে আশপাশে বাঙালিরা খাতা করে ঘুরছে। জিজ্ঞেস করলাম তোমাদের কাজ দেয় না? বলে না। ওই যে স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে, এইটার কি ভিডিওটা জমা দিতে হবে কাজের অ্যাপ্লিকেশনের সাথে? আর যে বিরোধীরা বলছে যে কোন শিল্প নেই, কোন শিল্প নেই, তাহলে পানাগড়ে কি হচ্ছে, তাহলে দুর্গাপুরে কি হচ্ছে, তাহলে বড়বাজারে কি হচ্ছে, তাহলে গঙ্গার দুপারে কি হচ্ছে, জুট মিলগুলো কি, ওখানে কি তাস পেটা হয়? হলদিয়াতে কি হচ্ছে, কলকাতা বন্দরে কি হচ্ছে? বাস্তব কথা হলো বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। তৃণমূল বলে বাংলায় কাজ আছে, বিরোধী বলে বাংলায় কাজ নেই। বাস্তব হলো বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। এইটা হলো বাস্তব। সে কারণে আমাদের ছেলেগুলো বাইরে মার খাবে, আর আমাদের এখানে হাইওয়ের ওপর পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার সঙ্গে দোকানে হিন্দি লিখতে হবে। কেন? লোক বাড়ছে। দেউচা পাচামি এশিয়ার সর্ববৃহৎ কোল ব্লক। এই যে রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, ঝরিয়া, এখানকার যে কয়লা খনি, এর ফলে আমাদের আগের পূর্বপুরুষরা এই বহিরাগত তোষণ করতে করতে এই এলাকাগুলোকে আজকে এমন করে দিয়েছে যে বিজেপি দাঁড় করায় পবন সিংকে, তৃণমূল দাঁড় করায় শত্রুঘ্ন সিনহাকে। কেন? কারণ ভোটারগুলোই তো সিং আর সিনহা হয়ে গেছে। তাই জন্যই তো আমরা এইটা কিন্তু দেউচা পাচামিতে হতে দেব না। এটা পুরোপুরি ওখানে যে ট্রাক যাবে, লোডিং আনলোডিং করবে, সেটা বাঙালি ড্রাইভার হতে হবে, বাঙালি ট্রান্সপোর্ট কোম্পানির ড্রাইভার হতে হবে। ওখানে যে দোকান দেবে সেটা বাঙালির দোকান হতে হবে। ওখানে আমি বড় টেন্ডারের কথা বলছি না, যে কয়েক হাজার কোটি টাকার যে উত্তোলন টেন্ডার, সেগুলো অন্যরকম, সেগুলো দেশি বিদেশি কোম্পানি আসবে, সেরকমই জিনিস। আমরা চাই একদিন সেই বাঙালি পুঁজিপতি তৈরি হোক, যে কিনা ওই টেন্ডারেও খেলতে পারবে। কিন্তু বাস্তবে আমরা রয়েছি, ওটা হবে না। কিন্তু ওটার পরপর যে সাব কন্ট্রাক্টিং করবে সেটা বাঙালি ঠিকাদারকে দিতে হবে। কাজ কিন্তু তারা পুঁজির জোরে নেয়, সব কাজ নিজে করে না, কাজটা পুঁজির জোরে নিয়ে তারপরে কাজটাকে ভাগ ভাগ করে ঠিকা দেয়। ওই ঠিকাদারগুলো বাঙালি হতে হবে, তার লেবার বাঙালি হতে হবে, তার মুন্সি বাঙালি হতে হবে, তার সুপারভাইজার বাঙালি হতে হবে। এইটা আমাদের লক্ষ্য। এবং এই লক্ষ্য আমরা শুধু ভাষণ দিয়ে চলে যাই না, আমরা কিন্তু অ্যাকশনে বিশ্বাসী সংগঠন। এই কদিন আগে হলদিয়া, সেখানে ট্রান্সপোর্টে বাঙালিদের বসিয়ে দেওয়া হচ্ছিল, কারণ মুন্সি বাইরে, ট্রান্সপোর্ট কোম্পানি বাইরে। ওরা কিন্তু দেশওয়ালি পুরো চেন সিস্টেমে খেলে। দেখবেন বাঙালির সঙ্গে বাঙালির প্রচুর খেলাখেলি হয়, লক্ষ্য করে দেখবেন প্রচুর খেলাখেলি হয়, তাই না? ওদের মধ্যে কিন্তু খেলাখেলি নেই একদম। বাংলা পক্ষ সেখানে ট্রাক চালকদের ইউনিয়ন তৈরি করেছে,
এবং বাংলা পক্ষের নিজস্ব কয়েকটা ওষুধ আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওষুধের নাম হচ্ছে জয় বাংলা ওষুধ। আমরা সেই ওষুধ সেটা ওখানে মুন্সিদের ওপর প্রয়োগ করেছি, তারপর থেকে বাঙালি ড্রাইভার তোলা হচ্ছে, তাই তো? বাঙালি ড্রাইভার যখন নেওয়া হচ্ছে, কিছু সরাতেও হচ্ছে, ভালো, আমাদের এরকমই চাই। তার কারণ একটা চেয়ারে দুজন বসতে পারবে না। একটা চেয়ারে কি দুজন বসতে পারে? ঠেসাঠাসি করে গুতাগুতি করবে। তাই জন্য আজকে যখন ভারত জুড়ে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালির ওপর এই চরম আক্রমণ নামছে, বাংলা পক্ষর একটাই কথা, একটাই স্লোগান, পরিযায়ী ভাই ফিরছে ঘর, ঘরে জায়গা খালি কর। জায়গা খালি করতে হবে তো। কত খালি করতে হবে? কত খালি করতে হবে? প্রচুর। পশ্চিমবঙ্গের 22 লাখ ছেলে বাইরের রাজ্যে কাজ করতে যায়, আর অন্য রাজ্য থেকে 1,20,00,000 পশ্চিমবঙ্গে কাজ করতে আসে। এটা শুধু সংগঠিত ক্ষেত্র, মানে পেরোলে নাম ফাম আছে, অসংগঠিত তো আরোই বেশি। ঠিক আছে, মানে খালি করার জন্য অনেক জায়গা রয়েছে, এইটা আমাদের করতে হবে। এবং শেষে বলি, বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন। তার মানে আমরা ভারতে পশ্চিমবঙ্গের রাজ্য হিসেবে অধিকার চাই, এবং পশ্চিমবঙ্গে বাঙালি জাতির অধিকার চাই। এটা হিন্দি উর্দুর রাজ্য নয়, এটা হিন্দি উর্দুর রাজ্য নয়, এটা জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় মা লোকনাথের রাজ্য। এটা মারেলো কচাকচার রাজ্য নয়, এটা বুঝতে হবে। এবং এমন বাংলা করতে হবে যে বিহার গড়ার কথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেছে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান একজন বিহারি, আমি তাকে শ্রদ্ধা করি। তার কারণ সে স্লোগান দিয়েছে যে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট। ঠিক কথা, সে বলেছে বিহারে বিহার ফার্স্ট, বিহারে বিহারি ফার্স্ট, মানে বিহারে বাঙালি সহ অন্যান্য ভারতীয় সেকেন্ড পরে। মানে খেয়ে থুয়ে থাকলে, জায়গা থাকলে তবে। ওদের এমন পপুলেশন প্রোডাকশনও জায়গা ফায়গা থাকে না। হাম দো হামারা দো, বাকি বঙ্গাল ভেজ দো, এই তো সিস্টেম। বাকি কলকাতা ভেজ দো, এইটা যেন বাকি দেউচা ভেজ দো না হয়, এটা কিন্তু দেখতে হবে। তো আমরা এই নীতিতে বিশ্বাস করি, তাই জন্য বাংলা পক্ষ বলছে এই পশ্চিমবঙ্গে বাংলা ফার্স্ট, বাঙালি ফার্স্ট। একই নিয়ম, বিহার যে সংবিধান, আমরা পশ্চিমবঙ্গে একই সংবিধান চাই, আমরা আলাদা চাই না। আমরা সারা ভারতে একই রকম সংবিধান চাই, তাই তো? বিহারে রাজ্য সরকারি চাকরি পেতে হলে হিন্দি ভাষার পেপার লেখা বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি চাকরি পেতে হলে, WBCS হতে হলে, BDO DSP হতে হলে বাংলা ভাষার লিখিত পরীক্ষা বাধ্যতামূলক নয় কেন? সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, এই সিস্টেম তো চলবে না, তাই না? সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, এই সিস্টেম চলবে না। সবার বাড়িতে যদি তালা দেওয়া থাকে, আমার বাড়িতে যদি সামনের দরজা খোলা থাকে, তাহলে পাড়ায় যদি ডাকাত পড়ে, ডাকাতি হবে কার বাড়িতে? ডাকাতি হবে কার বাড়িতে? এটা তো যে কেউ বুঝতে পারে। পশ্চিমবঙ্গ
আজকে 4-5টা রাজ্যকে খাওয়াচ্ছে, 4-5টা রাজ্যকে খাওয়াচ্ছে। আর আমাদের কি ঢেউ লাগানো হয়েছে? রোহিঙ্গা 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 রোহিঙ্গা, বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি, অদ্ভুত ভজনের মতো করে যাচ্ছে। আচ্ছা, এই তো শিউরিতে থাকেন, রামপুরহাটে থাকেন, নলাডিতে থাকেন, বোলপুরে থাকেন, একটা কথা বলুন তো, আগের থেকে বেশি বাংলা শোনেন না আগের থেকে কম বাংলা শোনেন? ভাবুন। কলকাতায় যান, আগের থেকে বেশি বাংলা শোনেন না কম বাংলা শোনেন? আসানসোলে যান, আগের থেকে বেশি বাংলা শোনেন না কম বাংলা শোনেন? শিলিগুড়ি যান, আগের থেকে বেশি বাংলা শোনেন না কম বাংলা শোনেন? এ তো আজব বাংলাদেশি। বর্ডার টপকালেই মারোয়ারি হয়ে যাচ্ছে, বর্ডার টপকালে বিহারি হয়ে যাচ্ছে, আজব বাংলাদেশি। তাই জন্য হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? তাই টিভি দেখবেন না, নিজের আশপাশটা দেখুন। টিভি দেখে লাভ নেই, টিভি আপনার মাথা ওয়াশ করে দেবে। টিভির পর্দা হয়, আমি কি বলছি, কোনো পর্দা থাকা চলবে না। এই যে আমি বাস্তব দেখছি, আপনি বাস্তব দেখছেন, এই বাস্তব হচ্ছে আসল বাস্তব। এই বাস্তবের উপর কিছু নেই। সামনে পুজো আসছে, সামনে পুজো আসছে, যা কিছু কেনাকাটা সব কিন্তু বাঙালির দোকান থেকে করতে হবে, সব বাঙালির দোকান থেকে করতে হবে, ঠিক আছে? সে জয় জয়ন্তী হলে করো, পত্রিকালয় হলে করো, মেহরাজ হলে করো, করে লিজা গিফট হলে করো, কিন্তু বাঙালির দোকান থেকে, বাঙালির দোকান থেকে। বুঝতে পেরেছ? আমরা যখন একখানা কোনো নাম বলতে বলতে জাম্প করে যাই একখানা, কেন জাম্প করে যাই? আমরা সব চিনি, আমরা সব চিনি, বুঝলে তো? বাংলা পক্ষ এই মঞ্চ থেকে একটা কথা বলে, মুসলমান মুসলমান ভাই ভাই টাইপের রাজনীতি চলবে না, হিন্দু হিন্দু ভাই ভাই টাইপের রাজনীতি চলবে না, বাঙালি বাঙালি ভাই ভাই, এটাই হতে হবে একমাত্র রাজনীতি। ওইসব একদম না। ওই রাজনীতি হলে তখন বাংলা পক্ষ থেকে খারাপ কেউ তো আর কিছু নেই। বুঝতে পেরেছ? ধর্মের বিষয় মরার পরে আমি ঠাকুর দেবতার সাথে বুঝে নেব, মুসলমান আল্লাহর সাথে বুঝে নেবে। আপাতত মরার আগের বন্দোবস্তটা করি, আপাতত মরার আগের বন্দোবস্তটা করি। মরার পরে ভাই কোনো গ্যারান্টি নেই, এইটা কিন্তু চিমটি কাটলে লাগে, এটা বাস্তব। তাই প্রতিটি বাঙালি বাঙালির থেকে কিনবেন। আর একটা কথা ভাই বলছি, এটা ব্যক্তিগত কথা। আমার পূর্বপুরুষ 3-4 পুরুষ আগে 1920-এর দশকে কলকাতায় ঢুকেছিল, ঠিক আছে? আমরা 4 পুরুষ ধরে কলকাতায়। আমার বাবা রুদ্র চট্টোপাধ্যায়, তার বাবা ডক্টর নির্মল কুমার চট্টোপাধ্যায়, তার বাবা বসন্ত কুমার চট্টোপাধ্যায়, সব আমরা কলকাতায়। ওই বসন্ত কুমার চট্টোপাধ্যায় সে আমাদের হুগলি জেলা থেকে কলকাতায় ঢুকেছিল। এখন কলকাতায় বাঙালি শেষ। ওটা বাংলার রাজধানী, কিন্তু বাঙালির রাজধানী না। আর লক্ষ্য করে দেখবেন, কলকাতায় যারা বাঙালি বাচ্চা 1 পিস কিংবা নেই, 1 পিস বাচ্চা কিংবা নেই। বাংলা পক্ষ স্পষ্ট বলছে, এই 1 পিস আর 0